নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব ইন্দ্রনীল সান্যালের লেখা বন্ধ ঘরে দীপশিখা। বেঙ্গল মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের অধ্যাপক দীপশিখা মুখার্জি শনিবার বিকেল 4টে নাগাদ বিভাগ থেকে কেটে পড়ার তালে ছিল। মোক্ষম সময়ে লালবাজারের হোমিসাইড বিভাগের অ্যাডিশনাল অফিসার ইনচার্জ বরুণ সরকার হাজির। ম্যাডাম, একটা পোস্টমর্টম করে দিন প্লিজ। উইকেন্ডে বোর করবেন না তো, বাড়ির লোকের সঙ্গে সময় কাটাতে দিন, সিরিয়াস মুখে বলল দীপশিখা। বাই দ্য ওয়ে, কি কেস? বয়স 35, পুরুষ, গরানগাছি থানার বাসিন্দা। গতকাল নিজের বাড়িতে খুন হয়েছেন। বরুণের সঙ্গে কথা বলতে বলতে লাশ কাটা ঘরে ঢুকেছে দীপশিখা। ধরাচুরো পড়ে ময়না তদন্ত শুরু করেছে। মৃতের নাম ফন্টু মণ্ডল। গলার বড় ক্ষতটি দেখে বোঝা যাচ্ছে ক্যারোটিড আর্টারি থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু হয়েছে। সেই ক্ষত ছাড়াও বুকে এবং মুখে 5টা কাটা দাগ আছে। আধ ঘন্টার মধ্যে কাজ শেষ করে দীপশিখা বলল, গলায়, মুখে এবং বুকে একাধিক ছুরির আঘাত থেকে রক্তক্ষরণের ফলে মৃত্যু। মাল্টিপল স্ট্যাব ইনজুরির সময় রাফ এস্টিমেটে গতকাল রাত 8টা থেকে 9টার মধ্যে। ভিকটিমের পেটে অ্যালকোহল আছে। এটা সুইসাইড, হোমিসাইড না অ্যাক্সিডেন্ট জিজ্ঞাসা করল বরুণ। সেটা ক্রাইম সিনে না গিয়ে বলা অসম্ভব। আমি এখন সেখানেই যাচ্ছি। স্মার্টফোনের ফটো গ্যালারি খুলে দীপশিখার দিকে এগিয়ে বলল বরুণ বলল, গরানগাছি থানার বড়বাবু জানিয়েছে যে ফন্টু ঘরে একাই শুতেন। দরজা ভিতর থেকে খিল দিয়ে বন্ধ ছিল। ঘরে দুটো জানালার মাপ 1 ফুট বাই 1 ফুট। দুটির মাঝখানেই শিক লাগানো। পিছনের জানালাটি ভিতর থেকে বন্ধ এবং সামনের জানালাটি খোলা ছিল। কথা হলো 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি ফাঁক দিয়ে কারো পক্ষে ঢোকা বা বেরোনো অসম্ভব। দ্বিতীয় কথা, ভিকটিমের বিছানায় একটা রক্তমাখা ছুরি পড়েছিল। ফটো গ্যালারিতে ঘরের মৃতদেহের, রক্তমাখা ছুরির এবং বাড়ির বিভিন্ন ঘরের শখানেক ছবি রয়েছে। দেখতে দেখতে দীপশিখা বলল, ছুরিটার শেপ অদ্ভুত। বাই দ্য ওয়ে, ঘরে ঢোকার জন্যে মেঝে গোপন সুড়ঙ্গ বা ফলস সিলিং আছে? ওসব গোয়েন্দা গল্পে হয় ম্যাডাম, হাসছে বরুণ। ঘরে ঢোকার জন্য কোনো রুট নেই।
দিস ইজ আ লকড রুম মার্ডার মিস্ট্রি। ক্রাইম সিনে যাবেন নাকি? বাসন্তী হাইওয়ে ধরে 40 মিনিট জিপ চালানোর পরে দেখা গেল গরানগাছি থানার বড়বাবু রাস্তার ধারে জিপ দাঁড় করিয়ে চালকের আসনে বসে আছেন। নিজের জিপের ব্রেক কষে বরুণ বলল, তুমি ফোন করলে বলে এলাম, এটা আমার কাজের জায়গা নয়। আসুন তো। জিপ ঘোরালেন বড়বাবু। হাইওয়ে থেকে একটা ইট বসানো রাস্তা 90 ডিগ্রি কোণে দুটো ভেরির মাঝখান দিয়ে চলে গিয়েছে। কিছু দূর সেই রাস্তায় যাওয়ার পরে জিপ দুটি দাঁড়ালো। সবাই নামার পরে দীপশিখার সঙ্গে বড়বাবুর আলাপ করিয়ে বরুণ বলল, এবার বলো। বড়বাবু বললেন, ওই একতলা বাড়িটায় থাকেন ফন্টু আর তার বোন প্রিয়াঙ্কা। বাবা মা বা আত্মীয় স্বজন নেই। ফন্টুর বয়স 35, প্রিয়াঙ্কার 28, দুজনেই আনম্যারিড। দীপশিখা খেয়াল করলো গরানগাছির 3 দিকে ভেরি আর একদিকে খাল। ভেরির মধ্যেকার রাস্তা দিয়েই তারা এসেছে। চারিদিকে প্রচুর গাছপালা, বাড়ির সংখ্যা অল্প। ফন্টুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন 4 জন মানুষ। বড়বাবু বললেন, আলাপ করিয়ে দিই। ইনি হলেন, আমি সুমিত্রা মাইতি। বড়বাবুকে থামিয়ে জাদ্রিল এক মহিলা এগিয়ে এলেন। বছর 50 বয়স, পরনে শাড়ি, মুখ ভর্তি পান, দুহাতে 3টে স্মার্টফোন। পিচিক করে পানের পিক ফেলে হেরে গলায় বললেন, আমি গরানগাছির পঞ্চায়েত প্রধান। কিছু জানার থাকলে আমায় কোশ্চেন করুন, অন্যদের ডিস্টার্ব করবেন না। সুমিত্রার পাশে দাঁড়িয়ে আছেন রোগা এবং লম্বা, পাজামা ফতুয়া পরা একজন লোক। তার পাশে দাঁড়িয়ে মোটা এবং বেঁটে শাড়ি পরা মহিলা। দেখেই বোঝা যাচ্ছে এরা স্বামী স্ত্রী। তাদের দেখিয়ে বড়বাবু বললেন, ভজন আর মীনা মণ্ডল ভিকটিমের পাশের বাড়িতে থাকেন। দুজনে চিন্তিত মুখে হাত জোড় করলেন। তাদের পাশে বেশ লম্বা একটা মেয়ে ট্র্যাকস্যুট আর স্নিকার্স পরে দাঁড়িয়ে। একে টিভিতে দেখেছে দীপশিখা। প্রিয়াঙ্কা, ভিকটিমের বোন। আলাপ করালেন বড়বাবু। অন্য পরিচয়, রাইফেল শুটিংয়ে বেঙ্গল চ্যাম্পিয়ন। প্রিয়াঙ্কার ট্যালেন্ট দেখে বিজয় বিশ্বাস ওকে নিজের একাডেমিতে বিনামূল্যে কোচিং করাচ্ছেন। 5 মাস পরে দিল্লিতে ন্যাশনাল রাইফেল শুটিং চ্যাম্পিয়নশিপ আছে। প্রিয়াঙ্কা সেটায় পার্টিসিপেট করতে খুব শীঘ্রই বাংলা ছাড়ছেন। এতক্ষণে প্রিয়াঙ্কাকে মনে পড়েছে দীপশিখার। টিভির একটা ইন্টারভিউতে প্রিয়াঙ্কা অনেক কথা বলেছিলেন। মেয়ে খেলোয়াড় হিসেবে লড়াইয়ের কথা, রাইফেল শুটিংয়ের মতো ব্যয়বহুল খেলায় তার মতো গরিব ঘরের মেয়ের অসুবিধের কথা, টাকার অভাবে ভালো রাইফেল কিনতে না পারার কথা। দীপশিখা জানতো যে
উত্তরপাড়ার বিজয় বিশ্বাস অতীতে অলিম্পিক গেমস ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এটা জানতো না যে তিনি রাইফেল একাডেমি চালু করেছেন। বলশালী চেহারার প্রিয়াঙ্কা করমর্দনের জন্য হাত বাড়িয়ে বললেন, হায়। হ্যান্ডশেক সেরে 2 কামরার পাকা বাড়িটা দেখছে দীপশিখা। ছাদে যাওয়ার সিঁড়ি নেই। পাশাপাশি ভাই আর বোনের ঘর দুটির দুপাশে যথাক্রমে রান্নাঘর আর বাথরুম। প্রতিটি ঘরের সামনের দিকে একটি করে দরজা ও জানলা। ফন্টুর ঘরের দরজা এবং জানলা হাট করে খোলা। জানলা দেখে বোঝা যায় এর ফাঁক দিয়ে কোনো মানুষের পক্ষে ঢোকা বা বেরোনো অসম্ভব। বাড়ির সামনে কাঁটাতার দিয়ে ঘেরা অনেকটা জমি। মাথায় অ্যাসবেস্টসের ছাউনি। জমিতে ছাগল, মোরগ, মুরগি আর কুকুরের খাঁচা, রঙিন মাছের অ্যাকুরিয়াম এবং টব ভর্তি ফুল গাছ রয়েছে। দাদা কি করতেন? প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলো দীপশিখা। প্রিয়াঙ্কা বললেন, দাদা ছোটবেলা থেকেই কুকুর, পাখি, মাছ আর গাছ নিয়ে থাকতো। বড় হওয়ার পরে ডগ ব্রিডিং করিয়ে কাস্টমারদের পাপি ডেলিভারি করত। রঙিন মাছ বিক্রি করত। মিট সাপ্লায়ারকে চিকেন আর মাটন সাপ্লাই করত। তাছাড়া বানতলার দিকে বিভিন্ন ফ্ল্যাটে মালির কাজ করত। বড়বাবু বললেন, বাসন্তী হাইওয়ে আর গড়ানগাছির ক্রসিংয়ের ল্যাম্পপোস্টে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তার ফিড আমি দেখেছি। রাত 11টায় প্রিয়াঙ্কা পায়ে হেঁটে ঢোকার পরে সকাল 7টা পর্যন্ত কোনো মুভমেন্ট নেই। অর্থাৎ বাইরে থেকে কেউ এখানে আসেনি। বডি মর্গে পাঠানোর পরে ব্লাড স্যাম্পল আর ছুরি ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। ভিকটিমের ঘর এখন সাফ সুতরো। বরুণের দিকে তাকিয়ে দীপশিখা বলল, চলুন আমরা ওই ঘরেই বসি। বড়বাবুকে বলল, স্বামী স্ত্রীকে পাঠিয়ে দিন। ফন্টুর ঘরে ঢুকে দেখল যে পিছনের জানলাটি এখনো ভেতর থেকে বন্ধ। উঠোনে দাঁড়িয়ে সুমিত্রা চেঁচালেন, ভজন, মিনা, তোমরা কিন্তু একদম ভয় পাবে না। এরা তোমাদের দিয়ে কথা বলাতে চাইবে। তোমরা কিন্তু মুখে কুলুপ এঁটে থাকবে, ঠিক আছে? ফন্টুর ঘরে রয়েছে বিছানা, আলমারি, টেবিল ও 2টি চেয়ার। বরুণ আর দীপশিখা চেয়ারে বসার পরে ভজন আর মিনা ঘরে ঢুকে খাটে বসলেন। প্রাথমিক কথাবার্তায় জানা গেল দুজনেই চাষের কাজ করেন। বাচ্চা হয়নি বলে ডাক্তার দেখাচ্ছেন। খরচ বেশি বলে এগোতে পারছেন না। মিনার দিকে তাকিয়ে দীপশিখা বলল, ওজন কমানোর চেষ্টা করছেন? প্রশ্নের উত্তর দিলেন ভজন। মৃদু হেসে বললেন, আমরা মুখবাং ভিডিও বানাই বলে বেশি খেতে হয়। দীপশিখা বিড়বিড় করে বলল, মুখবাং মানে যারা অন ক্যামেরা খাওয়া দাওয়া করেন? হ্যাঁ ম্যাডাম। আবার হাসলেন। দীপশিখা বিড়বিড় করে বলল, মুখবাং
মানে যারা অন ক্যামেরা খাওয়া দাওয়া করেন? হ্যাঁ ম্যাডাম, আবার হাসলেন ভজন। বরুণের দিকে তাকিয়ে দীপশিখা বলল, মুকবাং একটা কোরিয়ান জোর কলম শব্দ। ইট বা খাওয়া এবং কাস্ট বা সম্প্রচার, এই দুই শব্দের পোর্টম্যান্টো। ইটকাস্ট বা ভোজন সম্প্রচার বলা যায়। কোরিয়ান ভিডিওতে জ্যান্ত পোকামাকড়, মাছ বা অক্টোপাস খায়। বাঙালি ইটকাস্টাররা অতদূর যাননি। তারা প্রচুর খান এবং সেটার ভিডিও ইউটিউবে পোস্ট করেন। মিনা তেলতেলে হেসে নিজের স্মার্টফোন এগিয়ে বললেন, আমাদের চ্যানেলের নাম গব গব। সবে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। এটা কাল রাতের ভিডিও। সাবস্ক্রাইবার উচ্চারণ করতে না পারলেও সেটাই বলবেন, গ্রাহক বলবেন না। কোনো ভাষাই ঠিক মতো না জানা এই বাঙালিদের দিব্যি চেনে দীপশিখা। কথা না বাড়িয়ে সে ভিডিওটি দেখল। বরুণও দেখছে। স্বামী স্ত্রী মিলে বাড়ির সামনের বাগানে প্লাস্টিকের চেয়ার টেবিলে পেতে বিপুল পরিমাণ ভাত, আলু ভাজা, ডাল আর মাংস খাচ্ছেন। খাওয়ার সময় কচমচ, চাকুম চুকুম, কড়মড়, টকাস টকাস জাতীয় আওয়াজ হচ্ছে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে খাচ্ছেন। পিছনেই ফন্টুর বাড়ি। সেখান থেকে কুকুরের ঘেউ ঘেউ, ছাগলের ম্যাঁ ম্যাঁ, পাখির কিচিরমিচির এইসব শোনা যাচ্ছে। তবে আসল জিনিস রয়েছে কমেন্ট সেকশনে। সেখানে হাজার হাজার ক্রোধ আর হাসির ইমোজি উড়ছে। মন্তব্যে আসছে, এই খোকঘোষ, মরে যা, ওরে তোদের কলেরা হোক। এত ট্রোল। বিস্মিত দীপশিখা। ভালো তো ম্যাডাম, হাসলেন মিনা। এঙ্গেজমেন্ট বাড়লে 2 পয়সা কামাই হয়। বরুণ বলল, দেখুন ম্যাডাম, এই কমেন্টটা ফন্টু করেছে। ওরে খোকঘোষ, এত খেলে তোদের বাচ্চা হবে না। ভজন এতক্ষণ চুপ ছিলেন। এখন ভুরু কুঁচকে বললেন, ও আমাদের সব ভিডিওর নিচে খারাপ কথা লিখত, বারণ করলেও শুনতো না। দীপশিখা আগের 3টে ভিডিও দেখলো। 2টো দিনে আরও একটা রাতে শ্যুট করা। দিনের ভিডিও দুটিতে ফন্টুর বাড়ি আর পশু পাখিদের দেখা যাচ্ছে। কুকুর, ছাগল, পাখির চিৎকার তো আছেই। এর সঙ্গে দেখা যাচ্ছে বড় একটা মোরগকে। সে লাল ঝুঁটি উঁচিয়ে কক কক আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে। রাতের ভিডিওতে পশু পাখি দেখা না গেলেও ঘেউ ঘেউ, ম্যাঁ ম্যাঁ, কিচিরমিচির আর কক কক শোনা যাচ্ছে। 3টি ভিডিওর নিচেই ভজনকে খোকঘোষ সম্বোধন করে ফন্টু নোংরা ভাষায় যা লিখেছেন তার অর্থ হলো, এত খায় বলেই ভজন পুরুষত্বহীন,
এবং মিনা বন্ধা। দীপশিখা মোবাইল ফেরত দিয়ে মিনার দিকে তাকালো। ফোনটুকে কে খুন করেছে বলে মনে হয়? মিনা থেমে থেমে বললেন, ফোনটু যে খুন হবে এটা আমরা জানতাম। ভজন তড়বড়িয়ে বললেন, আহা, কেন বাজে বকছো? আর চোখে ভজনকে দেখে মিনা গলা নামিয়ে বললেন, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ ঠিক না, তাও বলি ফোনে অনলাইন রামি খেলে ফোনটু 30,000 টাকা ধার করেছিল সুমিত্রার কাছে। ফেরত দেওয়ার দিন পেরিয়ে যাওয়ার পরে সুমিত্রা বাড়ি বয়ে ফোনটুকে খুনের হুমকি দিয়ে যায়, আমরা নিজের কানে শুনেছি। মাত্র 30,000 টাকার জন্যে খুন? দীপশিখা অবাক। ভজন জিভ দিয়ে ঠোঁট চেটে বললেন, গরানগাছি একসময় বাদাবন ছিল। এখানকার বাসিন্দাদের মাথা সবসময় গরম। এখন যা দিনকাল পড়েছে, 5,000 টাকা সুপুরি পেলেই ক্লাস 9-10 বাচ্চারা কপালে দানা ভরে দিচ্ছে। কাল রাত 8টা থেকে 9টার মধ্যে আপনারা কি করছিলেন? ভজন স্ত্রীর দিকে তাকিয়ে সামান্য ভেবে বললেন, কাল আমাদের শুটিংয়ের দিন ছিল। ওই সময় মিনা রান্না করছিল, আমি ওকে হেল্প করছিলাম। দীপশিখা বলল, পঞ্চায়েত প্রধানকে পাঠিয়ে দিন। ঘরে কোনো চেয়ার নেই দেখে বিরক্ত সুমিত্রা বললেন, মরার খাটে বসতে হবে? তারপর যত্ন করে 3টি মোবাইল খাটে রেখে দীপশিখার দিকে তাকিয়ে বললেন, পার্টি অফিসে ফোন করে আপনাদের খবর নিলুম। একজন তো লালবাজার থেকে এসেছেন। আপনি কে? এতগুলো ফোন নিয়ে কি করেন? উত্তর না দিয়ে প্রতিপ্রশ্ন করল দীপশিখা। সিরিয়াস মুখে সুমিত্রা বললেন, স্মার্টফোনে 2টো করে সিম কার্ড আছে। একুনে 6টা নম্বর, 2টো পঞ্চায়েত, 2টো ভেরির, একটা পার্সোনাল, একটা দিয়ে আনাপ শানাপ কাজ করতে হয়। আপনি বুঝবেন না। আপনি কি ভেরির মালিক? হ্যাঁ। এক গালের পান জিভ দিয়ে ঠেলে অন্য গালে পাঠিয়ে সুমিত্রা বললেন, আগে আমার বর সামলাতো, সে মার্ডার হওয়ার পরে আমি সামলাই। খুন? দীপশিখা বিস্মিত। খোপড়িতে দানা, মাথায় আঙুল ঠেকিয়ে ট্রিগারের ইশারা করেন সুমিত্রা। ভেরির পলিটিক্স মানেই কাঁচা টাকার ব্যাপার। হিস্যার এদিক ওদিক হলেই স্যাট স্যাট লাশ পড়ে। জঙ্গলের রাজত্বে ভয় পেলে চলবে? ফোনটু কিভাবে মারা গেলেন বলে আপনার মনে হয়? দ্রুত বিষয় বদলায় দীপশিখা। খুন না সুসাইড জানি না, যদি খুন হয় তাহলে কিন্তু বাড়ির লোকই করেছে। প্রিয়াঙ্কা? গলা নামায় দীপশিখা। আর কি? সুমিত্রাও গলা নামিয়েছেন। বাপটা মরার আগে উইল করে বাড়ি আর জমি ফোনটুকে দিয়ে যায়। এদিকে বন্দুক কেনার জন্য মেয়ের 1 গাড়ি টাকা লাগবে। রোজ দাদাকে জমি বেচতে বলতো, দাদা নারাজ। সে মরার পরে বোনই এখন বাড়ি জমির মালিক। কদিন পরেই সব বেচে বুচে দিল্লি পালাবে।
আজকে আমি বন্ধ ঘরে দীপশিখা গল্পের প্রথম অধ্যায় পড়ে শোনালাম। গল্পের দ্বিতীয় অধ্যায় নেক্সট ভিডিওতে আনছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।